যে দুটো ক্লাস হয়েছিল সেইখান পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা রয়েছে? কোথাও বুঝতে অসুবিধে রয়েছে বা কোথাও কোনো জায়গায় ক্লিয়ার হয়নি? রয়েছে কেউ? কোনো জিজ্ঞাসা থাকলে একটু করে ফেলো। স্যার সমস্যা নেই, আপনি নেক্সট পড়াতে শুরু করেন। আচ্ছা, আমরা যেখান থেকে পড়েছিলাম সেটা হচ্ছে জ্যোতি পর্যন্ত, তাই তো? এবার জ্যোতিতে যেখানে আমরা শুরু করেছিলাম এবং যেখানে শেষ করেছিলাম, জ্যোতিতে কি কোনো ইয়ে রয়েছে, জিজ্ঞাসা রয়েছে? যেহেতু সেদিন কন্টেন্ট ছিল না সামনে। হ্যাঁ স্যার, জ্যোতিটা একবার বলুন তাহলে সুবিধা হয়। হ্যাঁ, জ্যোতি কি বলছে? জ্যোতি বোঝাচ্ছে যে একটি জিনিস তোমরা খেয়াল করে দেখবে, অনেক সময় জ্যোতি এবং ছেদের মধ্যে আমরা গুলিয়ে ফেলি, অনেকেই গুলায়। এটা মানে খুবই একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে যে জ্যোতি আর ছেদ কি। জ্যোতি কথাটা আমরা হামেশাই ব্যবহার করি গদ্যের ক্ষেত্রেও, অর্থাৎ জ্যোতি দাও বা ছেদ দাও। জ্যোতি কথাটি আসলে কবিতার ক্ষেত্রে প্রযোজ্য, গদ্যের ক্ষেত্রে নয়। আর ছেদ শব্দটি গদ্যের ক্ষেত্রে প্রযোজ্য, কবিতার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এগুলো খুব সূক্ষ্ম জায়গা তো, এগুলো একটুখানি সঠিকভাবে ধরে রাখবে। মানে নিজের অ্যাপ্লিকেশনের, পড়াশোনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তো জরুরি, তার সঙ্গে সঙ্গে আমরা ছন্দ আহ, আহ, চর্চার ক্ষেত্রেও এটা খুব জরুরি, এবং এখান থেকে হামেশাই প্রশ্নপত্র করে। তো জ্যোতি কি? জ্যোতি হলো কবিতার ছন্দবন্ধে ব্যবহার করা হয়, আর ছেদ গদ্যে বাক্যের শব্দবিন্যাস ও অর্থের সজ্জা মেনে বসে। এবং এই ছেদ শব্দটি কিন্তু বিস্তারিত অর্থে, মানে কমাটাও একটা ছেদ, এবং পূর্ণ যেটাকে আমরা দাঁড়ি বলি সেটাও একটা ছেদ। ছেদের বিভিন্ন বিভাগ রয়েছে, সেগুলো পরে যাব আমরা। আপাতত জ্যোতি নিয়ে শুরু করি আমরা। জ্যোতি কি বলছেন? প্রবোধচন্দ্র সেন বলছেন ছন্দের পরিভাষায় পর্বজ্যোতির অবসান সূচক বিরতিকে। অমূল্যধন বলছেন চরণ আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চারণে একটা ইম্পালস, প্রয়াস বা ঝোঁকের আরম্ভ হয়। সেই ঝোঁকের প্রভাবে এক বা একাধিক শব্দ বা শব্দাংশের উচ্চারণ হওয়ার পর এই ঝোঁকের পরিসমাপ্তি ঘটে। তখন নতুন করিয়া শক্তি সংগ্রহের জন্য জিহ্বার ক্ষণিক বিরতির আবশ্যক হয়। এই ক্ষণিক বিরতিকে অর্ধজ্যোতি, উপজ্যোতি, হ্রস্বজ্যোতি বা শুধুজ্যোতি বলা হয়। এক্ষেত্রে আমরা মনে রাখবো সবসময় ছন্দাচার্য প্রবোধ চন্দ্র সেনের কথা। প্রবোধ চন্দ্র সেন কি বলছেন? প্রবোধ চন্দ্র সেন এই জ্যোতিকে 5টি ভাগে ভাগ করেছেন। কি কি? আমরা সেদিন পড়েছিলাম অনুজ্যোতি বা অনুপর্ব বা দলজ্যোতি একটা, দ্বিতীয় হচ্ছে উপজ্যোতি বা উপপর্ব বা পর্বাঙ্গ, তৃতীয় হচ্ছে লঘুজ্যোতি বা পর্বজ্যোতি। এই ছন্দ বিভাগে সব থেকে গুরুত্বপূর্ণ হলো কোনটা? কেউ বলতে পারবে? ছন্দ বিভাগে সবচেয়ে কোন জ্যোতিটা আমাদের গুরুত্বপূর্ণ? স্যার সর্বাধিক হ্যাঁ, পর্বজ্যোতি। তারপরে তারপরে গুরুত্ব কোনটা? পর্বের পরে পর্বাঙ্গ নয়, ওটাকে পংক্তি জ্যোতি। না, হ্যাঁ পংক্তিজ্যোতি বলা হয়। ওটাকে আমরা আসলে পংক্তি বলবো না। পংক্তির পরে পর্বের পরে যেটাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ছন্দ বিচারে, চর্চার ক্ষেত্রে, সেটা হলো পদ। কেননা পদ শব্দটি শুধু আজকের নয়, বাংলা সাহিত্য প্রাচীন যুগ থেকে শুরু করে, প্রাচীনকালে সাহিত্য থেকে শুরু করে মধ্যযুগের টোটাল সমস্তটাই, এটা আসলে কবিতাকে পদ্যই বলে এসেছে। কবিতাকে কবিতা বলতেন না, বলতেন পদ্য। এই যুগে এমনকি আধুনিক যুগে এই সময় পর্যন্ত শক্তি চট্টোপাধ্যায় থেকে এখন যারা লেখালেখি করছেন এই পদ্য শব্দটাকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ বলে এখনো বহন করে যাচ্ছেন, এবং লেখালেখির ক্ষেত্রেও। ফলে পদ্ম শব্দটির খুব একটা গুরুত্ব রয়েছে। পদ্ম শব্দটি আমরা তখন পড়বো যখন আমরা পদ ক্ষেত্রটা পড়বো, পদের জায়গাটাকে যাব, তখন ক্লিয়ার হব। শুধুমাত্র এখানে আমাদের জেনে রাখতে হবে যে সেটা হলো কি, যে ছন্দ বিচারে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো পর্বটা, তারপরে আমরা গুরুত্ব দেব পদকে। পংক্তি তো আলাদা বিষয়। এই দুটোই হলো ছন্দ বিচারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। পর্ব ছাড়া ছন্দ বিচার করা সম্ভবই নয়, পদ ছাড়াও সম্ভব নয়। সুতরাং এই দুটোই হলো প্রধান জায়গা।
আচ্ছা, তারপর ওই অনুজ্যোতিকে কি চিহ্ন দ্বারা করা হয়েছে? ডট চিহ্ন দ্বারা। অনুজ্যোতি যদি লোপ থাকে তাহলে সেখানে বিন্দু বিসর্জন থাকবে বা বর্জন থাকবে। এই জায়গাগুলো আমরা বলেছিলাম। এই জায়গাগুলো শুধুমাত্র একটু তোমরা দেখে নেবে। এবং উপপর্ব কি? উপপর্বের চিহ্ন কি? এই দেখো দুটো ডট চিহ্ন। উপযোজী লোপ থাকলে কি হবে? উপযোজী লোপ থাকলে এই যে একটা মানে এটাকে জিরো বলতে পারি বা শূন্য বলতে পারি। কবিতা পংক্তির ক্ষেত্রে যে অংশ উপযোজির তুলনায় স্পষ্টতর বিরতি ঘটে তাকে বলে লঘুযতি। এই জায়গাগুলো আমরা বলেছিলাম, এগুলো একটুখানি তোমরা দেখে নেবে। এবার যে জায়গাটা গুরুত্বপূর্ণ এবং বলার, সেটা ধরতে গিয়ে হয়তো তোমাদের সেই দিনে অনেকের অসুবিধা হয়েছিল যে কোন জায়গাটা হচ্ছে অনুযতি বা অনু বলবো বা দল বলবো, কোনটা পর্বাঙ্গ বলবো বা উপপর্ব বলবো, কোনটা পর্ব বলবো, কোন জায়গাটা পদ পড়ছে, কোনটা অপূর্ণ পদ, কোনটা অপূর্ণ পর্ব। এই জায়গাগুলো তোমাদের অনেকের ধরতে হয়েছে, অসুবিধে হয়েছিল। সেদিন সম্ভবত শ্যামলও বলছিল, কাকুলিও বলছিল। কাকুলি বোধহয় সেদিন পরে ক্লাসে জয়েন করেছিল বলে বুঝতে অসুবিধা হয়েছিল। এইখানে খেয়াল করে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি উদাহরণের সাহায্যে বিষয়টি স্পষ্ট করা যায়। এই জায়গাটা দেখতে পাচ্ছ তো? একটু রেসপন্স করো কাকুলি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে দেখো খেয়াল করো, আমরা কেন সেটাকে অনুজ্যোতি বলছিলাম, কোন জায়গাতে অনুজ্যোতি পড়বে, কোন জায়গায় পর্বজ্যোতি পড়বে বা উপপর্ব পড়বে। এখানে খেয়াল করে দেখো, আমি যখন কবিতার ছত্র দুটো পড়বো সেই ক্ষেত্রে কিভাবে পড়ছি দেখো। আ গুনে, আ গু নে, তার মুখ পুড়েছে হঠাৎ যখন সন্ধে, বাতাস খুঁটে গা খেয়েছে, খেয়েছে ফাঁক ভরাতে মন্দে। এখানে খেয়াল করে দেখো, আমরা অনুজ্যোতি বা দলজ্যোতি কেন বলছি? কারণ হচ্ছে একটা অনুজ্যোতি পড়ছে একটা দল উচ্চারণের পরে, অর্থাৎ এখানে দলটা খেয়াল করে দেখো, আ একটা দল, আয়ের পরে যে বিন্দুটা হয়েছে এইটাকেই বলা হচ্ছে অনুজ্যোতি। এই যে আয়ের পরে একটা ডট, এইটা হলো অনুজ্যোতি, এটা ছন্দ বিচারের ক্ষেত্রে। ঠিক আছে, তো সুতরাং এইটা হলো দলজ্যোতি বা অনুজ্যোতি। তারপরে দেখো গু নে, গু, এই যে গু শব্দ, এই এটা একটি শব্দের যে খণ্ড, এইখানেও কিন্তু দলজ্যোতি রয়েছে, এইখানেও দলজ্যোতি রয়েছে। তারপরে নেই, এইখানেও কিন্তু দলজ্যোতি রয়েছে। তার, তারের পরেও দলজ্যোতি রয়েছে। মুখ, মুখ শব্দটার পরেও দলজ্যোতি রয়েছে। পুড়েছে, এগুলো প্রতিটা পরেই কিন্তু অনুজ্যোতি রয়েছে। হ অনুজ্যোতি, থাত অনুজ্যোতি, জ অনুজ্যোতি, খন অনুজ্যোতি, শোন অনুজ্যোতি, দে শোন অনুজ্যোতি। এইরকম অনুজ্যোতি প্রতিটা জায়গায় রয়েছে, মানে প্রতিটা দল অনুযায়ী, প্রতিটা দল অনুযায়ী আমাদের কিন্তু অনুজ্যোতি বা দলজ্যোতি রয়েছে। তাহলে এখান পর্যন্ত তোমাদের আশা করি ক্লিয়ার হলো যে অনুজ্যোতি কোন কোন জায়গায় পড়ে, অর্থাৎ প্রতিটা দলের পরেই সেটা অনুজ্যোতি হয়।